আল্লামা সাঈদী কোর্টে উঠে কোরআন শরীফ হাতে নিয়ে, পানির বোতল হাতে নিয়ে এই বিচারপতিদের সামনে দাঁড়িয়ে বলেছিল, আপনারা যে রায় দিচ্ছেন আমি ওর থেকে সম্পূর্ণ নিরপরাধ, আমি অপরাধী নই। আপনাদের হাতে কলম আছে, বিচার বিভাগ আপনাদের হাতে আছে, আপনারা রায় দিতে পারেন, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, এই বিচার শেষ না, আরেকটা বিচার কিয়ামতের দিন হবে। আমি সেদিন আদালতে আখেরাতে আপনাদের বিরুদ্ধে নালিশ করব, আপনারা সুষ্ঠু বিচার করেন নাই। সে পর্যন্ত যাওয়া লাগেনি, তার আগে খেলা শুরু হয়েছে না। এত বড় বড় নেতা কারোর দাম দিত না। 15টা বছরের ভিতরে 13 বছর না 12 বছরের ভিতরে আইন মন্ত্রী ছিলেন আনিসুল হক, যার কথায় বিচারপতিরা উঠে সে বসেছে। তিনি যে রায় লিখে দিয়েছে সেই রায় শুনাতে বাধ্য হয়েছে বিচারপতিরা। অথচ তিনি এই ধরাপড়ি কোর্টে আসলেন, তার পক্ষে কোনো উকিল ওকালাতি করার জন্য দাঁড়ায়নি। এই পর্যন্ত আল্লামা সাঈদীর যতদিন রিমান্ডে চাওয়া হয়েছিল, সব নেতাদের যতদিন রিমান্ডে চাওয়া হলে 15 দিন রিমান্ডে চাইলে 10 দিন রিমান্ড দিত, 20 দিন রিমান্ড চালা হলে 12 দিন রিমান্ড দিত। একমাত্র ব্যতিক্রম দেখেছি 2 জনের ব্যাপারে। একটা হচ্ছে দরবেশ বাবা সালমান এফ রহমান, দরবেশ বাবা এই লোক, আর সাবেক আইন মন্ত্রী আনিসুল হকের ব্যাপারে 10 দিন রিমান্ড চাওয়া হয়েছিল। বিচারপতি খুশি হয়ে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছে, কমাইনি। আরো বিচারপতি একটু খুশি খুশি হয়ে বলতেছে, আরো 2-1 দিন লাগবে, আপনারা সেই নিতে পারেন। আবার 10 দিন দিয়েছে। এই তো সুবহানাল্লাহ সংবাদ। আজকে আবার 10 দিন দিয়েছে। বোঝো বোঝো আল্লামা সাঈদীর দোয়াটা কিভাবে হাড়ে হাড়ে কাজে লেগেছে, এবার বোঝো। আজকে বিচারপতি মানিকের কোর্টে তুলেছিল, ওরে আল্লাহ রে, ঘুষি সিলকল খেয়েছে, জুতোর বাড়ি খেয়েছে। ও শুধু পুলিশের বইতে আমার বাঁচাও বাঁচাও, জনগণ বইতে আমাদের হাতে ছেড়িয়ে দেন। কিন্তু আমরা তো ওই সন্ত্রাসী জঙ্গিতে বিশ্বাস করি না। কথা বলেন ঠিক না রে ঠিক? বিচারপতি মানিক আল্লামা সাঈদী তিনি রাজাকার বলে আখ্যায়িত করেছিলেন। তার বিরুদ্ধে নোয়াখালীর কোর্টে মামলা হয়েছে, ঢাকার কোর্টে মামলা হয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বেটা এবার বসবা যে কয়টা চালির কয়টা ভাত। সাবেক প্রধান বিচারপতি বলেছিলেন, সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা বলেছিলেন, বিচারপতি মানিক ইংরেজিও লিখতে পারতেন না, অথচ তাকে এই সরকার, এই জালেম, এই ফেরাউনের উত্তরসূরি, এরাই বিচারপতি মানিককে ওই বিচারালয়ে বসাইছিল। এরাই কারণ হলো তিনি শাহবাগে গণজাগরণ মঞ্চের নেতৃত্ব দিয়েছিল এই মানিক। তাই মানিকের প্রমোশন দিয়ে তাহলে উপরে তুলে দেওয়া হলো, অথচ সে লিখতেও পারতো না। বাংলা একটু পারত, কিন্তু ইংরেজি সে পড়তে পারতো না। এই লোকটা আজকে ধরা পড়েছে। উনি বলতেছে, আমারে কিল ঘুষি মেরে 70 লাখ টাকা নিয়ে চলে গেছে। 15,000 টাকা কন্ট্রাক্ট করেছিল ভারতে যাবে, পার হয়ে গিয়েও ছিল, কিন্তু সেখানে যেই ধরা পড়ে আবার এই দেশে ফিরে আসতে হয়েছে। রাশেদ খান মেনন ধরা পড়েছে। এখন বাকি আছে শুধু মুরগি কবির। মুরগি কেডা বলেন তো? শাহরিয়ার কবির বাকি আছে। যেই বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক আল্লামা সাঈদীর পক্ষে একলাই চেয়েছিলেন তার কি ফাঁসি, 5 জন বিচারকের 4 জন চেয়েছিলেন আমৃত্যু, আর ইনি চেয়েছিলেন একমাত্র কি ফাঁসি। উনি আদালতে দাঁড়িয়ে যখন রিটায়ার্ড হয়ে যায় তখন বলেছিলেন, আমার মনে দুঃখ থেকে গেল, আমি রাজাকার সাঈদীর ফাঁসিটা দেখতে পারলাম না। উনি প্রায় টক শোতে যেয়ে ইয়ে রাজাকার, ও রাজাকারের বাচ্চা, ও প্রজন্মে রাজাকার, এইভাবে গালিগালাজ দিত। ওনার এই সরকার পরিবর্তন হওয়ার আগে একজন উপস্থাপিকা আর উনি আর একজন ছিলেন হলেন বাংলাদেশের সাবেক এমপি গোলাম মাওলা রনি, 2 জন 2 পাশে ছিলেন। উনি যখন এনায়েতুল্লাহ আব্বাসীকে রাজাকার বললেন, তখন গোলাম মাওলা রনি প্রতিবাদ করলেন আর বললেন যে, মাননীয় সাবেক বিচারপতি, আপনি এনায়েতুল্লাহ আব্বাসীকে রাজাকার বলতেছেন কোন হিসাবে? ওনার তো বাংলাদেশ স্বাধীনের 5 বছর পরে ওনার জন্ম, কিভাবে রাজাকার বলতেছেন? তখন উনি বললেন, এরা সব প্রজন্মে রাজাকার। উপস্থাপিকা যিনি ছিলেন মহিলা চ্যানেলে, আপনারা দেখেছেন, এখনো সেটা প্রচার হচ্ছে। উনি বললেন যে, যারা এই কোটা আন্দোলনে যারা কাজ করছে এদেরকে আপনি কি বলবেন? কই এরা সব রাজাকারের বাচ্চা। উনি তখন বললেন যে, মাননীয় বিচারপতি, সাবেক বিচারপতি, আপনি কথাটা বলতে পারেন না। তখন
তখন উনি বললেন, তোমার কথা শুনে মনে হচ্ছে তুমিও রাজাকারের বাচ্চা। উনি তখন প্রতিবাদ করে বললেন, আমি বীর মুক্তিযোদ্ধা পরিবারের লোক, আমি রাজাকার নই, আপনি কথাটা উইন্ডোরও করেন। তখন উনি ওই বিচারপতি মানিক সিলেটের এক জায়গা দিয়ে পালাই যাচ্ছিলেন। হাই রে অবস্থা দেখেন ভাই, পালাই যেতে দিয়ে উনি ধরা পড়েছেন। দেখলাম কলার পাতার পরে শুয়ে আছে, কলার পাতার পরে শোয়া। একটা জিনিস মনে রাখবেন, আপনি কাউকে কাঁদিয়েছেন, আপনারও কাঁদতে হবে। আপনি কাউকে কষ্ট দিয়েছেন, আপনাকেও আল্লাহ কষ্ট দিয়েই মারবে। তিনি ঢাকায় এক বাসায় থাকতেন, সেই বাসা ভাড়া 14 লাখ টাকা বাসা ভাড়া বাকি। শুধু বাসা ভাড়া চাইলে বলতে, জানিস আমি কাজ ছত্র ছায়া আছি। গতকাল পালাইয়ে যাবার সময় জনগণের কাছে ধরা পড়লেন। এখন অবস্থা যা দেখা হয়েছে, ওই কালীগঞ্জের ভুলতরা মোড়ে হলিমদ্দি ভিক্ষুকের চেয়েও খারাপ। তাহলে এগুলো সব কে করতে পারে? আরো জোরে বলেন, কে করতে পারে?